মারা গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা লন্ডন একটি ক্লিনিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে শেখ রেহানার লাশ বাংলাদেশে আনতে দেওয়া হবে না, কারণ শেখ রেহানা হলো ভারতের মাল। এই শেখ পরিবারের কেউ লাশ বাংলাদেশে আনা হবে না। তবে চীনে গিয়ে এক ঝিলে দুই পাখি মেরেছেন তারেক রহমান। বলা যায় তুমুল বাজিমাতি হয়েছে বাংলাদেশের জন্য। চীনে কাজাখস্তানের লোভনীয় অফার পেল বাংলাদেশ, তুমুল বাজিমাত। এই কূটনৈতিক খেলাটা আমার ভালো লাগছে। হ্যাঁ ভাই, এই কূটনৈতিক খেলাটা ভালো লাগছে। বর্তমান সরকারকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই সরকার ওই 18 মাসে ডক্টর ইউনূস স্যারের সরকার যেমন ছিল ওই একই রোড ম্যাপে হাঁটতেছে। আরো ভূমিকম্প হবে, মাথা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের চায়না সফরে তিস্তা চুক্তির মাধ্যমে লালমনিরহাট এয়ারপোর্টে চায়নার সকল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সবকিছু ভারতের চিকেন নেকের সামনে অপেক্ষমান থাকবে। ভারত হু করলেই যাতে টু করে দেওয়া যায়। তারেক রহমান কোন লেভেলের খেলোয়াড় আপনারা মনে হয় এখনো বুঝতে পারেন নাই। তারেক রহমান কোন লেভেলের খেলোয়াড়, একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আপনারা সেদিন হাসছিলেন, দাঁত কেলে হাসছিলেন। আজকে তো বুঝতে পারছেন যে তারেক রহমান কোন লেভেলের খেলোয়াড়। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। এখন সময় বদলে গেছে। ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে বাংলাদেশ এখন চোখ রাঙায় ভারতকে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন উঠছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতেও বড় আন্তর্জাতিক খেলোয়াড়? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এমন ধাঁচু মার্কা সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন বিশ্লেষকরা বলতে শুরু করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, তাই এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারছেন। কিন্তু প্রিয় দর্শক, জনাব তারেক রহমান এমন সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে, তাকেও বিশ্লেষকগণ আন্তর্জাতিক খেলোয়াড় উপাধি দিচ্ছেন। বিশেষ করে তিনি চীনে গিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করেছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করতে পারেন যে তিনি কিভাবে শিকার করলেন। সেটি জানতে অবশ্যই আজকের নিউজটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। দর্শক, এরই সাথে সাথে আরো একজন বিশ্লেষক বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা মারা গেছেন। প্রিয় দর্শক, এই তথ্যটা আসলে কতটা সত্য? তিনি যদি সত্যিই মারা গিয়ে থাকেন, তবে তিনি কিভাবে মারা গেছেন? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তরও আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বর্তমান সরকারকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই সরকার ওই 18 মাসে ডক্টর ইউনূস স্যারের সরকার যেমন ছিল ওই একই রোড ম্যাপে হাঁটতেছে। একটু কল্পনা করেন, কল্পনা করলেই বুঝতে পারবেন। এই চীনের সাথে আমাদের সামরিক রক্ষার ব্যাপারে যেসব দলিলপত্র হচ্ছে, এগুলো তো ধীরে ধীরে প্রকাশ পাবে, আরো ভূমিকম্প হবে, মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী ঠিকই বুঝা ফেলাইছে। উনি একটা জিনিস বুঝতে পারছে, 55 বছরের ইতিহাসটা উনি বারবার পড়ছে, বারবার মুখস্থ করছে। এই 55 বছর তোমরা যা কিছু করছো সব আমার নখদর্পণে। ওই পথে যাওয়া যাবে না, কারণ আমার দেশের জনগণ ওই পথে আর যেতে চায় না। 24-এ সেটা ডিক্লেয়ার দিয়ে দিছে। জুলাই সনদপত্রের মধ্যে নতুন বাংলাদেশের ফর্মুলা তো লেখা ফেলাইছে, লেখা হয়ে গেছে। শুধু কি লেখা না, সেটা আমরা আবার 70% ভোট দিয়া পাকা পোক্ত কইরা রাইখা দিছি, তো সিল মাইরা রাইখা দিছি, কেউ চেঞ্জ করতে পারবে না। বিদায়ের আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অতীতের সরকার ভাইগা চলে যাওয়ার পর শোনা গেছে অমুকে এত টাকা, অমুক এই করছে, এই করছে, লুটপাট, বাড়িঘর অনেক কিছু করছে, কোনো পাহারাদার ছিল না। এবার কিন্তু আমরা এই সংসদে পাহারাদার পাঠাইছি, ভবিষ্যতে যেন না শুনি অমুক এত টাকা মাইরা দিছে, অমুক এতটা বাড়ি বানাইছে, অমুক এই করছে, সেই করছে। এগুলা শুনতে চাই না। পাহারায় থাকবেন, যেদিনই অপরাধ করবে পরের দিনই ধইরা ফেলাইবেন, পরের দিনই ঘাড়ের মধ্যে ধরবেন। ওই ভবিষ্যতে যায় বলবেন এই করছে, এই করছে। তাহলে আপনারা কেন সংসদে আছেন? এই মুহূর্তে জামাত ইসলামই তো বাংলাদেশের পাহারাদার। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পাহারাদার কারা? এই জামাত ইসলাম, 11 দল, ছাত্র শিবির, এরাই তো পাহারাদার। সরকারের তো এরাই পাহারা দিয়ে আগায় নিয়ে যাবে, আর এরাই তো সরকারকে পাহারা দিয়ে আগায় নিয়ে যাইতেছে। রোডম্যাপ কি? ডক্টর ইউনূসের রোডম্যাপ। বেশি কথা বলুম না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা গতকাল রাত 3:40 সময় লন্ডন একটি ক্লিনিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা, CNN এবং বিবিসির বরাত দিয়ে জানানো হয় যে তিনি লন্ডন থেকে সেন্ট্রাল বঞ্চে আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে লন্ডনের পার্শ্ববর্তী একটা ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ আগামী পরশু বিকাল 3টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। এই খবর শোনার সাথে সাথে শেখ হাসিনা যখন এই খবর শুনেন, এই খবর শোনার সাথে সাথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দিল্লির একটি মেডিকেলে ভর্তি করা হয়। এই খবর বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সবাই কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় আকাশ পাতাল বাড়ি হয়ে যায় এবং এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। এদিকে বিএনপি সহ জুলাই যোদ্ধারা, এনসিপি সমন্বয়ক সহ জামাত সহ সকল যোদ্ধা এবং বিরোধী দল সবাই এক বাক্যে বলে যে শেখ রেহানার লাশ বাংলাদেশে আনতে দেওয়া হবে না। কারণ শেখ রেহানা হলো ভারতের মাল, শেখ রেহানা পার্শ্ববর্তী দেশের বন্ধু এবং শেখ হাসিনা খুনি হাসিনার বোন শেখ পরিবারের। তাই শেখ পরিবারের কেউ লাশ বাংলাদেশে আনা হবে না। বাংলাদেশের কোনো গুরুস্থানে তাদের তাই হবে না। তাদের স্থান হবে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের শ্মশানে বা গুরুস্থানে, হিন্দুস্তানে যেতে হবে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এক বিবৃতিতে হুঙ্কার দিয়ে বলেন যে যত সময় পর্যন্ত আমার জীবন আছে, আমার শরীরে রক্ত আছে, বাংলাদেশের তৌহিদি জনতা যতদিন আছে ততদিন পর্যন্ত শেখ রেহানার লাশ কেন, শেখ পরিবারের কোনো লাশ বাংলাদেশে আনতে দেওয়া হবে না। এই কথা বলে তিনি হুঙ্কার দিয়ে বলেন যদি আনা হয় তাহলে বাংলাদেশে রক্তের বন্যায় বইয়ে যাবে, জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নামবে এবং দিল্লি শাহীর সেই খায়েশ পূরণ করে দিবে। তাই ভারতের তাবেদার সেই হাসিনা এবং রেহানার কোনো সন্তান সন্ততি বা শেখ পরিবারের কেউ বাংলাদেশে আর আসতে পারবে না। এই খবর শোনার সাথে সাথে বাংলাদেশের জনগণ আনন্দে উল্লাস করেন এবং রাস্তাঘাটে তারা মিষ্টি বিতরণ করেন, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াতে শুরু করেন এবং বলেন এবার আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছি, শেখ রেহানা মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া তারা আদায় করেন। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ সহ সবাই মিলে এক বাক্যে বলেন যে কোনো কিছুর বিনিময়ে হোক, রক্তের বিনিময়ে হোক বা জীবনের বিনিময়েই হোক, আমরা শেখ রেহানাকে বাংলাদেশে আনবো এবং বাংলাদেশে শেখ মুজিবের কবরের পাশে তাকে শেষ শায়িত করা হবে। দর্শক, আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে চীনে কাজাখস্তানের লোভনীয় অফার পেল বাংলাদেশ, তুমুল বাজিমাত। অত্যন্ত আশা জাগানিয়া একটা খবরের উপর পর্যালোচনা করবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীন সফরে রয়েছেন। তিনি 26শে জুন সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে বেইজিং থেকে রওনা হবেন। তো আজকে তিনি দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিং এ গেছেন। চীন সরকার তাকে বুলেট ট্রেনে করে নিয়ে গেছে। কূটনীতির ক্ষেত্রে এটা একটা অভাবনীয় নিদর্শন বলে অনেকেই মনে করছেন। তবে চীনে গিয়ে এক ঝিলে দুই পাখি মেরেছেন তারেক রহমান। বলা যায় তুমুল বাজিমাতি হয়েছে বাংলাদেশের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল 10:15 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, মূলত এই সাক্ষাতের মধ্য দিয়ে মধ্য এশিয়ায় বাংলাদেশ নতুন করে বাণিজ্যিক বিস্তৃতি ঘটাতে যাচ্ছে। অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ খবর। এই খবরের ভেতরে প্রবেশ করলে আমরা সবাই উপলব্ধি করব যে কি ধরনের সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন যে চীনের দালিয়ানে ইকোনমিক ফোরাম মানে WEF এর গ্রীষ্মকালীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধানরা এসেছেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধানরা এসেছেন। তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে। সেই ধারাবাহিকতায় কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাসও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এই মুহূর্তে কোনো কূটনৈতিক মিশন নেই ঢাকাতে এবং কাজাখস্তানের রাজধানী আস্তানায়, কিন্তু যদি কূটনৈতিক মিশন স্থাপিত হয় বা দূতাবাস স্থাপিত হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন বলে উল্লেখ করেছেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ভারতও অনেক পরিকল্পনা করেছে।
শেষ পর্যন্ত ভারতের পরিকল্পনা মুখ থুবড়েই পড়েছে বলা যায়। দেখুন, চীনের সিল্ক রোড এই কাজাখস্তানের পাশ দিয়েই চলে গেছে। কাজাখস্তান এই সিল্ক রোডের একটা পার্ট। এরপর যদি আমি বলি যে ভারত দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল যে মধ্য এশিয়ায় তাদের বাণিজ্যিক বিস্তৃতি বা প্রসার ঘটাবে, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়েছে দুটো কারণে। 2020 সালে যখন দ্বিতীয় দফায় আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে, তখন ভারত তার সকল স্থাপনা, সকল কার্যক্রমের পাত্তারি গুটিয়ে দিল্লিতে চলে আসে। যদিও সাম্প্রতিক সময়ে গত বছরের শেষ সময় থেকে সম্পর্ক উন্নয়নের জন্য আফগানিস্তানের সঙ্গে ভারতের নানা ধরনের দিন দরবার হচ্ছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি যদি বিবেচনা করি, এই আফগানিস্তানের মধ্য দিয়ে মধ্য এশিয়ার 5টি রাষ্ট্রের সঙ্গেই মূলত যোগাযোগ তৈরি করতে চেয়েছিল দিল্লি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে দিল্লির সম্পর্কে হোঁচট খাবার কারণে এটা খানিকটা স্তীমিত হয়ে গেছে। তবে এখন আবারও ভারত চেষ্টা করছে। অন্যদিকে দেখুন, ইরানের সঙ্গে ভারতের যে চাবাহার প্রকল্পটি ছিল, যেটা আসলে রেল লাইন হবার কথা ছিল, ইরান থেকে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর ভেতর দিয়ে ভারতে এই রেল লাইন আসবে, সেই প্রকল্পও থমকে গেছে। 40 দিনের ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে দিল্লি স্পষ্টভাবেই ইসরায়েলের পক্ষ নিয়েছে। ফলে এখন এই সম্পর্ক নবায়নের খুব বেশি একটা সুযোগ নেই দিল্লির সঙ্গে তেহরানের। কাজে বলা যায় যে মধ্য এশিয়ায় ভারতের বাণিজ্যিক বিস্তৃতির সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। এখন থাকলো পাকিস্তান। দেখুন, এই যুদ্ধের মধ্যেই ইরান যখন ইউরোপ আমেরিকার অনেক রাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, তখন পাকিস্তান একটা চাল দিল। এই চালটা কি? পাকিস্তান তার স্থল বন্দরগুলো ইরানের জন্য ইতোমধ্যে খুলে দিয়েছে। এই স্থল করিডোরের মাধ্যমে ইরান মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। হরমুজকে ঘিরে যে ধরনের উত্তেজনা আমরা সবসময় দেখি, বা হরমুজকে এই ভূমধ্য সাগর, লোহিত সাগর অথবা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা প্রধানতম জলপথ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু হরমুজ যদি সংঘাত এবং বিক্ষুব্ধ থাকে, তাহলে কি হবে ইরানের? ইরানও তো ক্ষতিগ্রস্ত হবে। সেই দিক বিবেচনায় এখন পাকিস্তান যে ইরানের জন্য স্থল করিডোর মানে বন্দরগুলো খুলে দিল, এর ফলে তেহরান মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে অভাবনীয় সম্পর্ক তৈরি করতে পারবে। ইতিমধ্যে সেই কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শুধু কি ইরান লাভবান হবে তা কিন্তু নয়। ইরান এবং পাকিস্তানের সমন্বিত বাণিজ্যিক কার্যক্রম এই স্থল করিডোরের মধ্য দিয়ে মধ্য এশিয়ায় বিস্তৃত হবে বলেই দুটি দেশ প্রত্যাশা করছে। চায়না গিয়ে এই মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রধানতম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, তাও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর আগ্রহে। এটা তো অত্যন্ত বড় একটা বিষয়, বাজিমাত করার মতো বিষয়। যদি কাজাখস্তানে বাংলাদেশের দূতাবাস চালু হয় এবং কাজাখস্তানের দূতাবাস যদি বাংলাদেশে হয়, তাহলে দুই দেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনায় এগিয়ে যাবে। প্রথম সম্ভাবনা কি? আমাদের বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি কাজ করতে পারবে কাজাখস্তানে। এখন আমরা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এই রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল জনশক্তি রপ্তানির ক্ষেত্রে, কিন্তু যদি মধ্য এশিয়ার কাজাখস্তানকে আমরা ধরতে পারি, তাহলে তার মাধ্যমে কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এই রাষ্ট্রগুলোর সঙ্গেও আমাদের সম্পর্ক নতুন করে তৈরি হবে। তো সেই জন্যে কাজাখস্তানের প্রধানমন্ত্রী যখন তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন, তার মানে ইতিবাচক অনেক বিষয় সামনে এসেছে। স্পষ্টভাবেই কিন্তু কাজাখস্তানের প্রধানমন্ত্রী অফার দিয়েছেন যে বাংলাদেশে তারা একটি দূতাবাস স্থাপন করবে, বাংলাদেশের জনশক্তি তারা নেবে, পাশাপাশি কৃষি পণ্য, প্রযুক্তি, আবাসন খাতে তারা বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ থেকেও বিপুল পরিমাণ কৃষি পণ্য এবং প্রযুক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী তারা নিতে চায়। তো চীনে গিয়ে ডাবল লাভ হলো, বলা যায় বাজিমাত। আশা করছি এই প্রত্যাশা যে বাড়ন্ত হচ্ছে, সেটা সাফল্যের গন্তব্যে গিয়ে পৌঁছবে। আমি এজন্যই শিরোনাম দিয়েছি, চীনে কাজাখস্তানের লোভনীয় অফার পেল বাংলাদেশ, তুমুল বাজিমাত। আমরা প্রত্যাশা করছি যে সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, এগুলো যথাযথভাবে সরকার কাজে লাগাতে পারবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।